আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের আজকে শুনানিতে কোনো মীমাংসা হয়নি। পরবর্তী শুনানি 10ই ফেব্রুয়ারি। এদিকে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে এসএফআই এর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে আজ তুলকালাম বাধে। আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে রাজ্যের আরজির এখতিয়ার নিয়ে হাইকোর্টে মামলার শুনানি শেষ হয়েছে। নির্যাতিতার পরিবার জানিয়েছে তারা সঞ্জয়ের ফাঁসি চায় না। বিচারক রায়দান স্থগিত রেখেছেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগ তুলে 4 সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস প্রভাবিত একটি নতুন চিকিৎসক সংগঠনের আজ সূচনা হল। সীমান্ত এলাকায় সুরক্ষা আরও বাড়াতে রাজ্য সরকার একটি আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরের 7টি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত প্রস্তাবও গৃহীত। রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির মুখোমুখি। আসি বিস্তারিত খবরে। এসএসসির 26,000 চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের আজকে শুনানির সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে প্রায় 2 ঘণ্টা ধরে এই শুনানি চলে। মূল মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীম। বিকাশ রঞ্জন বাবু জানান, অনেকে আবেদন না করেও চাকরি পেয়েছেন। সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে। ওএমআর শিটের নম্বর নিয়ম মেনে প্রকাশ করা হয়েছিল কিনা প্রধান বিচারপতি তা জানতে চান। জবাবে বিকাশ রঞ্জন জানান, মামলা দায়েরের পর আদালতের নির্দেশে ওএমআর শিট প্রকাশ করা হয়, কিন্তু ফল ঘোষণা অনেক আগেই করা হয়েছিল। তিনি গোটা প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেন। আরেক আইনজীবী ফিরদৌসও জানান, প্রাথমিকভাবে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম 2টি কাউন্সেলিং এবং নবম দশম শ্রেণীর জন্য 3য় কাউন্সেলিং পর্যন্ত সঠিক পদ্ধতিতে হয়েছে। তারপরের কাউন্সেলিংগুলি হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে। শুনানি চলাকালীন প্রধান বিচারপতি এও জানতে চান, নিয়োগ প্রক্রিয়ায় বৈধ ও অবৈধদের বাছাই করা সম্ভব কিনা। তার জবাবে মামলাকারীদের পক্ষে আরেক আইনজীবী তা সম্ভব নয় বলে জানান। সওয়াল জবাবের পর ডিভিশন বেঞ্চ নতুনভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হতে পারে বলে অভিমত প্রকাশ করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 10ই ফেব্রুয়ারি। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ গোটা বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিরোধীরা সম্পূর্ণভাবে ছাত্রছাত্রী কর্মপ্রার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে নিজেদের রাজনৈতিক হতাশার যে বহিঃপ্রকাশ সেইগুলো প্রকাশ করছেন। তারা চান না এটা সমস্যার সমাধান হোক, তারা চান না ছেলেমেয়েরা চাকরি পাক। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে এবং এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন। ফলে আদালতে যেটা হচ্ছে, এই জটিলতাটা বিরোধীরা ইচ্ছাকৃতভাবে তৈরি করে রাখছে। অন্যদিকে যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, যারা যোগ্য তাদের চাকরি থাক, যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাক, অর্থাৎ তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হোক। এই তদন্ত প্রক্রিয়া চলাকালীন কিছু ফাঁকা ওএমআর শিটও আমরা দেখেছি। ফাঁকা ওএমআর শিট দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তো দোষী, মানছি, তাদের চাকরি যাবে। কিন্তু যারা টাকা নিয়ে ফাঁকা ওএমআর শিট জমা করা লোকেদেরকে চাকরি দিল, তাদের সব থেকে বড় শাস্তি হবে। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এবং রাজ্যের শিক্ষা পরিকাঠামোর অবনতির অভিযোগে বাম ছাত্র সংগঠন এসএফআই এর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে আজ তুলকালাম বাধে। এসএফআই কর্মী সমর্থকেরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল বিকাশ ভবনের সামনে পৌঁছানোর পর পুলিশ পথ আটকায়। এই সময় বিক্ষোভকারীরা রাস্তায় শুয়ে পড়েন। তাদের সরানোর চেষ্টা করে পুলিশ। পরে তাদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। সংঘাতের জেরে অনেক কর্মীকে আটক করা হয়। এসএফআই এর তরফে দাবি করা হয়েছে পুরুষ পুলিশ কর্মীরা মহিলা সমর্থকদের মারধর করেছে। মহিলা কোনো পুলিশই সেই সময় ঘটনাস্থলে ছিল না। আটক করা তাদের এক সমর্থক অসুস্থ হয়ে পড়লেও তাকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়নি। অন্যদিকে পুলিশের দাবি ওই কর্মসূচির কোনো অনুমতি নেওয়া হয়নি।
5 দফা দাবিতে বাম ছাত্র সংগঠন এসএফআই এর এই বিকাশ ভবন অভিযানে পুলিশের আচরণের তীব্র নিন্দা করে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ছাত্রদের দাবি ও আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এবং রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এক বিবৃতিতে ওই আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানানোর পাশাপাশি অবিলম্বে সমস্ত ছাত্র নেতৃত্বের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে রাজ্যের আরজির এখতিয়ার নিয়ে হাইকোর্টে করা মামলার শুনানি শেষ হয়েছে। নির্যাতিতার পরিবার অবশ্য জানিয়েছে এই মামলায় তারা সঞ্জয়ের ফাঁসি চায় না। দুই বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে আজ ওই শুনানি শুরুর পরে রাজ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। পাল্টা হিসেবে রাজ্যের তরফে বলা হয়, রাষ্ট্রের যখন সাজা মকুব করার অধিকার আছে, তাই রাজ্যেরও আদালতে আবেদন করার অধিকার রয়েছে। নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী শামীম আহমেদ বলেন, রাজ্য এবং সিবিআই এর আবেদন নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, তবে তারা সর্বোচ্চ সাজা চান না। দুপক্ষে শুনানি শেষে বিচারক অবশ্য রায়দান স্থগিত রেখেছেন। এদিকে শুনানিতে উপস্থিত ছিলেন নিহত চিকিৎসকের বাবা মা। তারা অভিযোগ করেন, রাজ্য বা সিবিআই কেউই মামলার বিষয়ে তাদের কিছু জানায়নি। আদালতের বাইরে নির্যাতিতার বাবা বলেন, তারা চান শুধু সঞ্জয় নয়, যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলেরই নাম প্রকাশ্যে আসুক এবং সকলকেই চরম শাস্তি দেওয়া হোক। রাজ্য পুলিশ ও সিবিআই এর ওপর তারা যে ভরসা রেখেছিলেন তা পূরণ হয়নি বলেও তিনি দাবি করেন। এদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, নির্যাতিতার বাবা মা এ নিয়ে রাজনীতি করছে। দলের নেতা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, পেনাল্টিটা কিসের জন্য? টু সেট আপ অ্যান এক্সাম্পল ফর দিস সোসাইটি। তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটা উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে ডেথ সেন্টেন্স হবে না বলা হচ্ছে। এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতেছে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্যই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি আপাতত রদ হওয়া উচিত। দলের নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, সঞ্জয় যে কাজ করেছে তা বিরল থেকে বিরলতর, কিন্তু রাজ্য সরকারের যে ভূমিকা প্রমাণ লোপ করার, একটা প্রাতিষ্ঠানিক খুনকে চাপা দেওয়ার, সেটা আরো বড় অপরাধ। প্রকৃত অপরাধী যারা এই প্রাতিষ্ঠানিক খুনকে সংগঠিত করেছে এবং সমস্ত প্রমাণ লোপ করেছে, সেই অপরাধীগুলোকে ধরবার জন্য সঞ্জয়ের আরো কিছু দিন বেঁচে থাকা দরকার। রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগ তুলে 4 সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ডাক্তার সুবর্ণ গোস্বামী, ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায়, ডাক্তার রঞ্জন ভট্টাচার্য এবং ডাক্তার মানস গুমটা, এই 4 জনের বিরুদ্ধে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় কাউন্সিলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। এই 4 চিকিৎসকই আরজিকর আন্দোলনের পুরো ভাগে ছিলেন। এদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস প্রভাবিত একটি নতুন চিকিৎসক সংগঠনের আজ সূচনা হল। চিকিৎসা ক্ষেত্রে বিরোধীদের সমালোচনা ও বিভ্রান্তিমূলক তথ্যের মোকাবিলা করতে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নামে ওই নতুন সংগঠনটি গড়ে তোলা হয়েছে। রাজ্যের মন্ত্রী শশী পাজা আজ কলকাতা প্রেস ক্লাবে এই সংগঠনের সূচনা করেন। আরজিকর নিয়ে সাম্প্রতিক ঘটনাবলীর নিন্দা করে তিনি বলেন, এই ঘটনায় অনেক বিভ্রান্তিমূলক তথ্য ছিল, যা শক্তিশালী সংগঠন না থাকায় মোকাবিলা করা যায়নি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সীমান্ত এলাকায় সুরক্ষা আরও বাড়াতে রাজ্য সরকার একটি আউটপোস্ট তৈরির জন্য সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এজন্য নদিয়ার করিমপুরে বিএসএফকে জমি দেওয়ার একটি প্রস্তাব গৃহীত হয়। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজকের বৈঠকে স্বরাষ্ট্র ও পার্বত্য, বিচার বিভাগীয়, নারী ও শিশু সুরক্ষা দপ্তরে 7টি শূন্য পদে স্থায়ী নিয়োগ সংক্রান্ত আরও একটি প্রস্তাব গ্রহণ করা হয়। সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলারদের সরকার রাজ্য পুলিশের চাকরির যে নিয়োগপত্র তুলে দিয়েছে, তাদের মধ্যে কয়েকজন শারীরিক মাপজোকের ক্ষেত্রে ন্যূনতম শর্ত পূরণ না করায় তাদের এক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। পরিবহন দপ্তরে 881 জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বাস চালক এবং কন্ডাক্টর পদে এই চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করবেন বলে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী 10 ফেব্রুয়ারি। প্রথম দিন শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যাবে। সপ্তাহখানেক অধিবেশন চলবে বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। তবে আগামী আর্থিক বছরের জন্য বাজেট পেশের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য। দু দলই 17টি করে ম্যাচ খেলেছে। মোহনবাগান 37 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকার শীর্ষে, বেঙ্গালুরু 28 পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। মাঘ মাসের মাঝামাঝিতেও রাজ্যে জাঁকিয়ে শীতের দেখা নেই, তবে গত 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.2 ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের 0.5 ডিগ্রি সেলসিয়াস নিচে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের আজকে শুনানিতে কোনো মীমাংসা হয়নি। পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে রাজ্যের আর্জির এখতিয়ার নিয়ে হাইকোর্টে মামলা শুনানি শেষ হয়েছে। নির্যাতিতার পরিবার জানিয়েছে তারা সঞ্জয়ের ফাঁসি চায় না। বিচারক রায়দান স্থগিত রেখেছেন। স্থানীয় সংবাদ শেষ হল।